তো আমাদের লেকচারের প্রথম কোশ্চেনটি আজকে হলো ফার্মি-ডিরাক পরিসংখ্যান বা বন্টন সমীকরণ প্রতিষ্ঠা করো। তো দেখো, এই ফার্মি-ডিরাক পরিসংখ্যানটা প্রতিষ্ঠা করার আগে আমরা যদি এটা সম্পর্কে দুই একটা কথা একটু শর্টকাটে জেনে রাখি, যেমন এই ফার্মি-ডিরাক নীতি তারাই অনুসরণ করে যাদের স্পিন হাফ হবে। ওকে, এই ফার্মি-ডিরাক পরিসংখ্যান নীতি কারা অনুসরণ করবে? যাদের স্পিন সংখ্যা হাফ। তো স্পিন হাফ এমন কারা? এই যেমন ইলেকট্রন, এই যেমন প্রোটন, এই যেমন নিউট্রন, এই কণাগুলোর কিন্তু সিম্পলি স্পিন হাফ হয়। তো এরাই এই ফার্মি-ডিরাক নীতিটা অনুসরণ করে, ঠিক আছে? তো যে কণাগুলো ফার্মি-ডিরাক নীতি অনুসরণ করে তাদেরকে আবার নাম দেওয়া হয় কি? ফার্মি-1। তাহলে তোমরা ফার্মি-1 কি এটা অবশ্যই শিখে রাখবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি, যাদের স্পিন, যেসব কণার স্পিন হাফ হয় তারাই ফার্মি-ডিরাক নীতি মেনে চলে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরাই। এবং এদেরকে কিন্তু কোনোভাবেই ডিফারেন্সিয়েট বা ব্যবকলন করা যাবে না। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখবা। তো আরও একটা কথা আমরা বলতে পারি, সেটা হলো আমাদের কোশ্চেনের শুরুটাই ছিল কি, পাউলির বর্জন নীতি সম্পর্কিত ফার্মি-ডিরাক নীতি। তো এই পাউলির বর্জন নীতিটা মূলত কি? দেখো, পাউলির বর্জন নীতি হচ্ছে একটা সেলে বা একটা কক্ষে একটির বেশি, কয়টা? একটির বেশি কণা থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা সেলে হয় একটি কণা থাকবে, না হয় আসলেই থাকবে না, অর্থাৎ শূন্য, কিন্তু একটির বেশি কণা থাকতে পারবে না। এই নীতিটাই কিন্তু পাউলির বর্জন নীতি। আর এই পাউলির বর্জন নীতি অনুসরণ করে কে? ফার্মি-ডিরাক। এজন্য বলা হয় ফার্মি-ডিরাকের নীতিতেও একটা সেলে একটার বেশি কণা কোনোভাবেই থাকতে পারবে না। এটা গেল জাস্ট ফার্মি-ডিরাক নীতি সম্পর্কে একটু ছোটোখাটো আইডিয়া। তো এখন আমরা ফার্মি-ডিরাকের মূল যে প্রতিপাদন বিষয় সেটাতে আসি। দেখো, আমরা শুরুতে ধরে নিলাম এই টোটাল সিস্টেমটি হচ্ছে একটি আইসোলেটেড সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা এন ফার্মিয়ন কণার আইসোলেটেড সিস্টেম। এ কি করে? এ ভি আয়তনে ফার্মি-ডিরাক নীতিটা মেনে চলে। তো আমরা যদি আবার দেখো, এই আইসোলেটেড সিস্টেমের ভিতরে ছোট ছোট এই যে কক্ষ দেখছো, এগুলোকে বলা হয় কম্পার্টমেন্ট বা সেল, ঠিক আছে? তো 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল, এইভাবে কে পর্যন্ত আছে কিন্তু, বা কম্পার্টমেন্ট। তো আমরা যদি এই সম্পূর্ণ একটা আইসোলেটেড সিস্টেমকে এই একটা বৃহৎ কম্পার্টমেন্ট কে এর মধ্যে বিভাজন করে দেই, তাহলে এই 1, 2, 3 কে এই কম্পার্টমেন্টগুলোতে যথাক্রমে N1, N2, N3, N কে সংখ্যক কণা বিভাজিত হয়। তো এই N1, N2, N3, N কে সংখ্যক কণা এই কম্পার্টমেন্টে বিভাজন হওয়ার ফলে তাদের গড় শক্তি হয় কি? দেখো, E1, E2, সরি, এটা গড় শক্তি না, E1 কিন্তু মোট শক্তি। তাদের গড় শক্তিটা হবে এরকম, U1, U2, UK, ঠিক আছে? এইভাবে কিন্তু তাদের গড় শক্তিটা হবে। তো আমরা ধরে নিলাম এই 1, 2, 3 কে এই সেলগুলোতে উপাদান সংখ্যার মাত্রা যথাক্রমে G1, G2, G3, GK। তাহলে দেখো, এদের উপাদান সংখ্যার মাত্রা যদি G1, G2, G3, GK হয়, তাহলে এই একটা কম্পার্টমেন্টে কিন্তু কোনোভাবেই কি থাকতে পারবে না? G1 কিন্তু G1 এর থেকে কিন্তু N1 কোনোভাবেই বেশি হতে পারবে না। কারণ আমরা পাউলির বর্জন নীতি অনুসারে জানি একটা সেলে সর্বোচ্চ একটা কণা থাকতে পারবে, অর্থাৎ N1 তো কণার সংখ্যা, তাহলে কণার সংখ্যা কিন্তু সেলের সংখ্যার থেকে কোনোভাবেই বেশি হতে পারবে না। সেল সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? G1 দিয়ে। তাহলে কণার সংখ্যা N1 কোনোভাবেই সেল সংখ্যা G1 এর থেকে বেশি হতে পারবে না, হয় সমান হবে, না হয় হবেই না। এজন্য দেখো, আমরা এখানে লিখতে পারি যে GI ইকুয়াল টু NI, বা এভাবে হতে পারে GI গ্রেটার দ্যান NI, ঠিক আছে? অর্থাৎ উপাদান সংখ্যা বেশি হবে, কিন্তু কণার সংখ্যা কোনোভাবেই একটা সেলে উপাদানের চেয়ে বেশি হতে পারবে না। তো এখানে যে লাইনটুকু লেখা আছে, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা এখানে লেখা, তোমরা একবার একটু খুব ভালো করে পড়ে নিবা। এর ভিতরে নতুনত্ব বলতে আর কিছুই নেই। এখন আমরা আমাদের জাস্ট থিওরিটার যে থিওরি, মূল থিওরি, সেখানে চলে আসি। দেখো, মূল থিওরিতে আমরা আসার আগে আমাদের একটু ম্যাক্রো স্টেট সম্পর্কে ধারণা রাখতে হবে। ম্যাক্রো স্টেট হচ্ছে একটা বৃহৎ আকৃতির একটা স্টেট অবস্থা, যেখানে N1 থেকে N কে সংখ্যক কণা থাকতে পারে। তো এরূপ একটা ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতাকে আমরা জানি W দিয়ে প্রকাশ করা হয়। তো এরূপ একটা ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা বা সিস্টেমের মোট বিন্যাস W ইকুয়াল টু কি হয়? দেখো, G1 CN1 গুণ G2 CN2 গুণ ডট 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 GK CNK। তো এই লাইনটা কিভাবে আসলো
আমি একটু তোমাদেরকে বিস্তারিত আইডিয়া দিই। দেখো, যদি এই G1 তম সেলে N1 সংখ্যক কণা বিভাজিত হয়, G1 একটা কি সেল, এই G1 তম সেলে যদি N1 সংখ্যক কণা বিভাজিত হয় তাহলে তাদেরকে কিভাবে সাজানো যায়? G1 C N1 তম উপায়ে কিন্তু তাদেরকে সাজানো যায়। এটা কিন্তু সমাবেশের ব্যবহার, তোমরা যারা সমাবেশ করে এসেছো এর ভিতরে ইন্টারমিডিয়েটে, তাদের জন্য এটা খুবই সহজ বোঝা। দেখো, G1 সেলে যদি N1 সংখ্যক কণাকে আমরা কিভাবে সাজাতে পারি? G1 C N1। এখন সমাবেশের সূত্র আছে না, সমাবেশের সূত্র কি? NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু সমাবেশের সূত্র, তাই না? তাহলে এই সূত্রটাকেও আমরা যখন এইভাবে প্রকাশ করব, G1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু G1 বিয়োগ n1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমরা যদি এখানে 1 না দিয়ে i দেই, একই কোশ্চেন, এখানে সবগুলোতে i চলে আসবে। তো সিম্পলি আমরা G1 তম সেলে N1 সংখ্যক কণাকে এভাবে সাজাতে পারি। তাহলে আমরা যেহেতু এখন সমগ্র ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে হিসাব করব, তাহলে ম্যাক্রোস্টেটের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই এক হিসাবটা চলে আসবে। দেখো, আমরা এই টোটাল ম্যাক্রোস্টেটটার ক্ষেত্রে হিসাব করছি। ম্যাক্রোস্টেটে যেহেতু N1 N2 N3 N কে সংখ্যক কণা আছে, তাহলে সেক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা W ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? প্রথমে আমরা যদি G1 সেলে N1 সংখ্যক কণাকে বিভাজন করি, G1 C N1, G2 সেলে যদি N2 সংখ্যক কণাকে বিভাজন করি, G2 C N2 গুণ ডট 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 GK, সর্বশেষ সেল যেটা সেটা হচ্ছে K সেল। তো GK সেলে যখন আমরা NK সংখ্যক কণা বিভাজন করব, GK C NK। এখন আমরা এই যে সমাবেশের সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা সমাবেশের সূত্র তো অলরেডি জানি, NCR এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা n ধরি, এটাকে যদি r ধরি, তোমরা এই সূত্রটা এখানে ডিরেক্টলি প্রয়োগ করে দাও। ঠিক আছে, এই যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, W ইকুয়াল টু আমরা এইগুলোকে একত্রিত করব। ঠিক আছে, তো সিম্পলি এখানে যদি প্লাস মাইনাস থাকতো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবো এই লাইনটা, এখানে যদি প্লাস কিংবা মাইনাসের সমষ্টি থাকতো তো তাদেরকে একত্রিত করার জন্য আমরা এখানে সামেশন ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে যদি গুণ চিহ্ন থাকে, আবারও খেয়াল করো, এখানে যদি গুণ চিহ্ন থাকে তাদেরকে একত্রিত করার জন্য সামেশন ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? ক্যাপিটাল পাই। ঠিক আছে, এটাকে বলে ক্যাপিটাল পাই। তাহলে আমরা এদেরকে একত্রিত করার জন্য এখানে একটা ক্যাপিটাল পাই লিখে নেব। আমাদের মাত্রা কি হবে? i ইকুয়াল টু 1 থেকে k পর্যন্ত, সেল তো 1 থেকে k পর্যন্ত, তাই না? তাহলে i ইকুয়াল টু 1 থেকে k। এখন দেখো, G1 G2 GK এদেরকে আমরা একত্রিত করে কি লিখতে পারি? GI। আবার এখানে আছে N1 N2 NK, এদের একত্রিত NI। G1 মাইনাস N1 G2 মাইনাস N2 GK মাইনাস NK, এদেরকে একত্রিত করে লেখা যায় GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। ওকে, এই লাইন বুঝতে তো কোনো সমস্যা নেই। এখন আমরা এই সমীকরণটিতে একটু লগ প্রয়োগ করব, বা উভয় পাশে লগারিদম নিব। তো W কে লগারিদম করলে লগ W ইকুয়াল টু সামেশন। এখন এই যে সামেশনটা কেন ব্যবহার করছে দেখো, এইখানে যখন আমরা লগ প্রয়োগ করব, আমরা সিম্পলি জানি লগ এ বাই BC এর সূত্র কি? লগ এ মাইনাস লগ বি মাইনাস লগ সি। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে লগ এ মাইনাস লগ বি মাইনাস লগ সি। তো এখন কি আর গুণ আছে? গুণ নেই, কিন্তু এখন আছে কি? মাইনাস। তো আমরা বলেছি যে প্লাস মাইনাসের ব্যবহার যখন থাকবে তখন এখানে আর ক্যাপিটাল পাই ব্যবহার করা যাবে না, এখানে সামেশন নিতে হবে। আবার যখন গুণ আকারে চলে আসবে তখন ক্যাপিটাল পাই ব্যবহার করতে হবে। তাহলে এই লাইনটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণে দেখো, সবার শেষে কিন্তু এই 3টা অংশ এখানে আছে, এদের সবার শেষে কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে। তো এরূপ ফ্যাক্টোরিয়াল যখন কারোর সাথে থাকবে, সেখানে আমরা খুব সহজে একটা স্টেলিং ফর্মুলা প্রয়োগ করতে পারি। আমরা জানি কি স্টেলিং ফর্মুলা হচ্ছে log n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n log n মাইনাস n। এটাই কিন্তু স্টার্লিং এর ফর্মুলা। তো স্টার্লিং ফর্মুলা কাদের ক্ষেত্রে খাটবে? যাদের শেষে ফ্যাক্টোরিয়াল থাকবে। ফ্যাক্টোরিয়াল না থাকলে কিন্তু স্টার্লিং এর ফর্মুলা প্রয়োগ করা যাবে না। তো এখানে আছে log gi ফ্যাক্টোরিয়াল। তো এটাকে তুমি log n ফ্যাক্টোরিয়াল সাথে তুলনা করো। তো log n ফ্যাক্টোরিয়ালের সূত্র কি? n log n মাইনাস n। তাহলে log gi ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি হবে? gi log gi মাইনাস gi, তাই না? এই সূত্রটাই তুমি ওখানে প্রয়োগ করে দাও। n log n মাইনাস n, সেটা না হয়ে হবে gi log gi মাইনাস gi। ঠিক একইভাবে এই সমীকরণটাও এখানেও এরকম হবে, আবার এখানেও এরকম হবে। তো এইভাবে আমরা আমাদের পরের লাইনটাকে লিখছি। দেখো, log w যেভাবে ছিল সেভাবে থাকবে, যেহেতু এর পাশে ফ্যাক্টোরিয়াল নেই, এজন্য এখানে আমরা স্টেলিং ফর্মুলা প্রয়োগ করতে পারবো না। তো সামেশন i ইকুয়াল টু 1 থেকে k, এখানে ছিল log gi ফ্যাক্টোরিয়াল, সেটাকে স্টেলিং ফর্মুলা প্রয়োগ করলে হবে gi log gi মাইনাস gi। এখানে ছিল log ni ফ্যাক্টোরিয়াল, সেটাকে স্টেলিং ফর্মুলা প্রয়োগ করলে ni log ni মাইনাস ni। এখানে ছিল log gi বিয়োগ ni ফ্যাক্টোরিয়াল, সেটাকে স্টেলিং ফর্মুলা প্রয়োগ করলে এটা আগে চলে আসবে, এই যে n log n মাইনাস n।
তো এই লাইনটা বুঝতে আশা করি তোমাদের সমস্যা নেই। এখন দেখো এইখানে লগ ডব্লিউ আমরা এভাবে রেখে দিলাম। আমরা যদি এখান থেকে মাইনাস অর্থাৎ ব্র্যাকেটটাকে উঠিয়ে দেই, তো এই মাইনাস বসলো, ব্র্যাকেট উঠিয়ে দিলাম এনআই লগ এনআই। এখন ব্র্যাকেট উঠানোর কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস এনআই। এই মাইনাসে বসলো এবং এখান থেকে ব্র্যাকেট তুলে দিলাম, এই অংশটা এখানে বসলো। আর এই মাইনাসের সাথে এই মাইনাস ক্যালকুলেশন করে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে প্লাস জিআই, এই প্লাস মাইনাস ক্যালকুলেশন করে মাইনাস এনআই। এখন দেখো মাইনাস জিআই প্লাস জিআই কেটে যায়, প্লাস এনআই মাইনাস এনআই কেটে যায়। তাহলে এটা কাটলে থাকে এই অংশটা। এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হলো আমরা এই 2 নম্বর সমীকরণে ডিফারেন্সিয়েট প্রয়োগ করব, ঠিক আছে, অর্থাৎ এখানে ব্যবকলন করব। তো আমরা যখন এখানে ব্যবকলন করব, তো ব্যবকলন করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই কোনো কিছুর সাপেক্ষে একটা ব্যবকলন করতে হয়, তাই না? যেমন দেখো এখানে আমাদের একটা ব্যবকলনের সূত্র আমরা অলরেডি লিখে রেখেছি। সেটা হলো আমরা যখন এক্স কে ডিএক্স এর সাপেক্ষে ব্যবকলন করব তখন মান হবে ডিএক্স। আবার যখন ইউভি কে ডিএক্স এর সাপেক্ষে ব্যবকলন করব তখন তার মান হবে কি ইউডিভি প্লাস ভিডিইউ। এই দুইটা কিন্তু সূত্র ডিফারেন্সিয়েটের। তো এখানে আমরা এই সমীকরণটাতে এই যে এনআই দেখছো না, এটাই একমাত্র ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। এই জন্য আমরা এই সমীকরণটাকে এনআই এর সাপেক্ষে ব্যবকলন করব, কোনোভাবে কিন্তু জিআই এর সাপেক্ষে করা যাবে না। তো দেখো আমরা যদি এই 2 নম্বর সমীকরণকে এনআই এর সাপেক্ষে ব্যবকলন করে পাই, তাহলে জিআই তখন কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, ধ্রুব হয়ে যাবে। আমরা জানি ধ্রুবক রাশিগুলোকে ব্যবকলন করা যায় না, বা করলেও তার মান হয় কি 0। তাহলে দেখো এখানে যখন আমরা লগ ডব্লিউ কে ডিফারেন্সিয়েট করব হয়ে যাবে ডি লগ ডব্লিউ, কারণ এক্স কে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স হয়, ইকুয়াল টু যা ছিল তাই। এই জিআই যেহেতু কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, একে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, মাইনাস এনআই লগ এনআই। আমরা যদি এটাকে ইউ ভি ধরি, এটাকে ইউ ধরি, আবার এটাকে যদি ভি ধরি, ঠিক আছে, তাহলে যে ডিডিএক্স অফ ইউ ভি এর সূত্র আমরা এখানে প্রয়োগ করব। সেটা কেমন, একবার ইউ কে রেখে ভি কে করলে হবে ইউ ডিভি, আর একবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলে হবে ভি ডি ইউ। তো এটাই আমরা এখানে প্রয়োগ করব। দেখো এনআই কে ইউ ধরছি, লগ এনআই কে ভি ধরছি, তো আমরা একবার এনআই কে রেখে লগ এনআই কে ডিফারেন্সিয়েট করব, প্লাস একবার লগ এনআই কে রেখে এনআই কে ডিফারেন্সিয়েট করব। আমরা প্রথমে এনআই কে রেখে লগ এনআই কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, 1/ni dni। আমরা সিম্পলি জানি লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x dx, ঠিক আছে, প্লাস এবার আমরা কি করব, লগ এনআই কে রেখে এনআই কে করব। তাহলে লগ এনআই কে রেখে দিলাম, এরপর এনআই কে ডিফারেন্সিয়েট করলে হয় dni, কারণ এক্স কে ডিফারেন্সিয়েট করলে dx হয়, তাহলে এনআই কে ডিফারেন্সিয়েট করলে dni, মাইনাস এটাও ঠিক একইভাবে আমরা যদি এই অংশকে ইউ ধরি, এই অংশকে যদি ভি ধরি, তাহলে একবার ইউ কে রেখে আমরা ভি কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস একবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলাম। তো দেখো ইউ কে যখন রাখলাম ইউ তো ওইভাবেই থাকলো। তো এখন আমাদের কাজ দায়িত্ব কি, ভি কে ডিফারেন্সিয়েট করব। ভি কে লগ এক্স, তো লগ এক্স এর সূত্র কি 1/x dx। তো ডিএক্স এর আগে কেন মাইনাস হলো, বা এখান থেকে কেন মাইনাস ডিএনআই হলো, খেয়াল করো, এটা হচ্ছে কি এক্স, তাই না? তো এই এক্স কে আরো একবার ডিফারেন্সিয়েট করলে হয় ডিএক্স। তার মানে এই অংশকে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, জিআই কনস্ট্যান্ট হওয়ার কারণে সে তো 0 হয়ে যাবে, আর মাইনাস এনআই কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ডিএনআই, প্লাস একইভাবে আমরা এবার লগ অর্থাৎ ভি বা লগ এই অংশটাকে রেখে শুধুমাত্র এই অংশকে ডিফারেন্সিয়েট করব। তো এইটাকে যখন ডিফারেন্সিয়েট করা হবে, জিআই এর মান 0 হয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট, আর মাইনাস এনআই কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস ডিএনআই। তো আশা করি এই লাইনটা বুঝতে তোমাদের সমস্যা নাই। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, বা ডি লগ ডব্লিউ ইকুয়াল টু, আমরা যদি এখন জিরোটাকে সাইড করে এই এনআই কিন্তু কেটে যায়, আবার এখানে দেখো জিআই মাইনাস এনআই কিন্তু কেটে যায়, তাই না? তাহলে এখানে থাকে কি মাইনাস ডিএনআই আর তোমার প্লাস লগ এনআই ডিএনআই, ঠিক আছে। তো এই প্লাস এই মাইনাসের সাথে ক্যালকুলেশন করে মাইনাস হয়ে যায়। এই ডিএনআই কে আমরা একটু আগে লিখলাম, তারপর লিখলাম লগ এনআই। এই মাইনাসের সাথে দেখো এই অংশ কিন্তু কেটে যায়, তাহলে এখান থেকে থাকতো কি মাইনাস ডিএনআই। তো মাইনাসে প্লাস ডিএনআই হয়ে যায়। এই মাইনাস এই প্লাস ক্যালকুলেশন করে এখানে মাইনাস হওয়ার কথা না, কিন্তু হয়নি। কেন হয়নি, কারণ দেখো এইখানে একটা মাইনাস আছে কিন্তু ইনটু আকারে, তাই না? তাহলে এই মাইনাসের সাথে প্লাস ক্যালকুলেশন করে এখানে মাইনাস থাকে, এই মাইনাসের সাথে এই মাইনাস ক্যালকুলেশন করে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ডিএনআই বসে গেল, লগের সাথে যেটা আছে সেটাও বসে গেল। নিচের লাইনটা দেখো, ডি লগ ডব্লিউ ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to k, এই যে মাইনাস ডিএনআই প্লাস ডিএনআই দুইটা কিন্তু আউট হয়ে যায়। এখন দেখো এই অংশ আর এই অংশ টিকে থাকে, তাই না? তো এদের উভয়ের ভিতরেই কিন্তু ডিএনআই আছে, সেখানে আমরা ডিএনআই কে কি করলাম, কমন হিসেবে লিখলাম। তো ডিএনআই কে যখন আমরা কমন হিসেবে লিখবো, এখানে থাকে কি লগ জিআই বিয়োগ এনআই, এখানে থাকে মাইনাস লগ এনআই। এইটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। এখন একটু খেয়াল করো যে সর্বাধিক সম্ভাব্য অবস্থা বা সাম্য অবস্থার ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা ডব্লিউ এর মান সর্বোচ্চ হয়, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাম্য অবস্থা বা সর্বাধিক সম্ভাব্য অবস্থা বললে
তাপগতীয় সম্ভাব্যতা ডব্লু কি হবে, সর্বোচ্চ হবে, অর্থাৎ ডাব্লু সর্বোচ্চ মানে কি, ডাব্লু ম্যাক্স। তো সর্বোচ্চ বন্টনের ক্ষেত্রে ডাব্লু ম্যাক্স যখন আবার কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, সর্বোচ্চ মানে আমরা জানি কি সেটা অসীম অর্থাৎ ধ্রুব বা কনস্ট্যান্ট হয়ে যায়। তো সর্বোচ্চ যখন কনস্ট্যান্ট হয়, ডাব্লু ম্যাক্স যখন কনস্ট্যান্ট হবে, তখন আমরা যখন এটাতে ডিফারেন্সিয়েট প্রয়োগ করব, ডাব্লু ম্যাক্সকে ডিফারেন্সিয়েট প্রয়োগ করলাম হলো কি ডি ডাব্লু, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো। আমরা তো জানি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়। এরপর যখন আমরা এখানে লগ প্রয়োগ করব, জিরোর সাথে লগ প্রয়োগ করলে তো জিরোই হয়ে যায়, আর ডি ডাব্লু এর সাথে লগ প্রয়োগ করলে হয় ডি লগ ডব্লু, ঠিক আছে। তো এই ডি লগ ডব্লু থেকে যে জিরো মানটা আসছে, এটাই আমরা 3 নম্বর সমীকরণের এই ডি লগ ডব্লু এর জায়গায় বসিয়ে দিব। তো ওই জায়গায় বসালে কিন্তু তার মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আর এই অংশটাকে আমরা একটু বাম সাইডে লিখে নিয়েছি, তবে চেঞ্জ করেছি কোথায় দেখো, লগ জিআই বিয়োগ এনআই মাইনাস লগ এনআই। তো মাইনাস লগ এনআই কে কিন্তু আমরা ভাগ এনআই হিসেবে লগের সাথে লিখতে পারি, ঠিক আছে, এটাই চেঞ্জ। এটাকে আমরা ধরে নিলাম 4 নম্বর সমীকরণ। ওকে, এখন খেয়াল করো, আমরা যেহেতু এই ফার্মি-ডিরাক পরিসংখ্যানটা সিম্পলি আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে বিবেচনা করছি, তো একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে টোটাল কণার সংখ্যা এবং টোটাল শক্তি সংখ্যাটা সবসময় ধ্রুব বা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে মোট কণার সংখ্যা এবং মোট শক্তি সবসময় কি হয়, ধ্রুব হয়। তাহলে টোটাল কণার সংখ্যাকে যদি আমরা এন দিয়ে প্রকাশ করি, টোটাল কণার সংখ্যা এন ইকুয়াল টু কি হবে, টোটাল কণার সংখ্যার যোগফলের সমষ্টি, n1 n2 n3 ডট ডট nk। এখন দেখো এই পুরো অংশটাকে আমরা কি লিখতে পারি, সামেশন এনআই হিসেবে লিখতে পারি, ঠিক আছে। n1 n2 n3 nk না লিখে আমরা সামেশন এনআই হিসেবে লিখতে পারি। তো এর মান আবার কি হবে, টোটাল কণার সংখ্যা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ধ্রুব হয়, তাহলে এর মান হবে কনস্ট্যান্ট। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এনআই কে ডিফারেন্সিয়েট করলে ডিএনআই, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো। এখন যদি আমরা উভয় পক্ষকে আলফা দিয়ে গুণ করি, দেখো তাহলে এইটাকে আলফা দিয়ে গুণ করলে হয় আলফা ডিএনআই, জিরোকে আলফা দিয়ে গুণ করলে তো জিরোই থাকে। তো এটাকে আমরা ধরে নিলাম 5 নম্বর সমীকরণ। তো ঠিক একইভাবে টোটাল কণার সংখ্যা যেমন ধ্রুব হয়েছে, আমাদের টোটাল এনার্জিটাও কিন্তু ধ্রুব হবে। তো দেখো টোটাল এনার্জি ইউ ইকুয়াল টু n1 u1 n2 u2 nk uk। এটা কেন হলো, কারণ একটা কম্পার্টমেন্টে যখন তোমার n1 সংখ্যক কণা থাকবে, সেই সাথে তাদের শক্তি হবে u1, গড় শক্তি হবে u1, তাহলে তখন টোটাল শক্তিটা কি হবে n1 u1। এই জন্য কিন্তু এখানে n1 u1 n2 u2 nk uk এভাবে লেখা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনোভাবেই তোমার ই প্রয়োগ করা যাবে না, কারণ মোট শক্তিটা কি হবে, মোট শক্তি হবে কণার সংখ্যা এবং গড় শক্তির গুণফল। তো আমরা এখন এই টোটাল শক্তিকে আমরা কিভাবে লিখতে পারি, n1 u1 n2 u2 এগুলো না লিখে সামেশন দিয়ে এনআই ইউআই হিসেবে লিখতে পারি। এবং যেহেতু টোটাল শক্তি সংখ্যাটা ধ্রুব থাকবে, তাহলে এদের মান হবে কনস্ট্যান্ট। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েট প্রয়োগ করব। ওকে, আমরা যখন এটাকে ডিফারেন্সিয়েট করব, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়ে যায়, আর এনআই ইউআই এটা দেখো আমরা যদি এই অংশকে ইউ ধরি, এই অংশকে ভি ধরি, ঠিক আছে। তো আমরা অলরেডি জেনে এসেছি কি ডিডিএক্স অফ ইউবি এর সূত্র, একবার ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করবো, আর একবার ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো। ঠিক একইভাবে এনআইকে রেখে ইউআইকে ডিফারেন্সিয়েট করবো, আর ইউআইকে রেখে এনআইকে ডিফারেন্সিয়েট করবো। তো দেখো ব্যবকরণটা সিম্পলি হবে হচ্ছে এনআই এর সাপেক্ষে, ঠিক আছে, কারণ এনআই একমাত্র এখানে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল রাশি। তো এনআই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট হবে, তখন আমরা এনআইকে রেখে ইউআইকে করতে গেলে কিন্তু ইউআই এর মান জিরো হয়ে যাবে, কারণ ইউআই কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের একটা বাদ গেল, পরবর্তীতে আমরা ইউআইকে রেখে এনআইকে করব। তো ইউআইকে রেখে এনআইকে করলে কিন্তু অবশ্যই ডিএনআই হবে, ঠিক আছে, কারণ এনআই যেহেতু পরিবর্তনশীল রাশি, ওকে অবশ্যই ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে ডিএনআই প্লাস আর একটা জিরো হতো যেটা আমরা আর বসাবো না, ইকুয়াল টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট মান জিরো। এখন এই সমীকরণে আমরা বেটা দিয়ে গুণ করব। তো এই অংশটাকে বেটা দিয়ে গুণ করলে হয় বেটা ইউআই ডিএনআই, জিরোকে বেটা দিয়ে গুণ করলে তো জিরোই থাকে। তো এইটাকে আমরা ধরে নিলাম 6 নম্বর সমীকরণ। এখন আমাদের এই যে 5 এবং 6 নম্বর সমীকরণ আসলো, 5 এবং 6 নম্বর সমীকরণ, এদেরকে আমরা 4 নম্বর সমীকরণের সাথে বিয়োগ করব, ঠিক আছে। এই 5 নম্বর আর 6 নম্বর সমীকরণকে আমরা কার সাথে বিয়োগ করব, 4 নম্বর সমীকরণের সাথে। চলো 4 নম্বর সমীকরণটা আরো একবার দেখে আসা যাক। দেখো এই যে 4 নম্বর সমীকরণ, এর সাথেই কিন্তু আমরা ওই 5 এবং 6 নম্বর সমীকরণকে বিয়োগ করব। ওকে, আমাদের বিয়োগ কমপ্লিট। আমরা প্রথমে 4 নম্বর সমীকরণকে লিখে নিলাম, তার সাথে বিয়োগ 5 বিয়োগ 6 নম্বর সমীকরণ ইকুয়াল টু 0। এখন আমরা যদি উভয়কে কমন নেই, কেমন কমন দেখো, উভয়ের ভিতরে কিন্তু সামেশন আছে, ঠিক আছে, তাহলে আমরা সামেশনটাকে কমন হিসেবে রাখলাম। আবার তিনটার ভিতরে কিন্তু ডিএনআই আছে, দেখো, তাহলে আমরা ডিএনআই কেও ডান সাইডে কমন হিসেবে রাখলাম। তাহলে এখান থেকে কোন মানটা পাওয়া যায়, দেখো এখান থেকে থাকে এই অংশটা মাইনাস আলফা মাইনাস বেটা ইউআই, বেটা ইউআই, এটা কিন্তু এখান থেকে কমন নিলে থাকে। তো এইটাকে আমরা ধরে নিলাম কি 7 নম্বর সমীকরণ। এখন দেখো এই 7 নম্বর সমীকরণটি তখনই সত্য হবে যখন এই অংশটা জিরো হবে, ঠিক আছে।
এই 7 নম্বর সমীকরণটি তখনই সত্য হবে যখন এই অংশটার মান 0 হবে বা 0 হবে। তাহলে আমরা ওইটাই লিখবো যে 7 নম্বর সমীকরণটি তখনই সত্য হবে যখন log gi বিয়োগ ni বাই ni মাইনাস আলফা মাইনাস বেটা ইউআই ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এখান থেকে এইটার মান যখন 0 হবে তখনই কিন্তু এই সমীকরণটা একটা পূর্ণতা লাভ করবে। তাহলে এর মান যখন 0 হবে এটাকে আমরা একটু আলাদা ক্যালকুলেশন করে দেখি এখান থেকে কি মান পাওয়া যায়। ওকে, তাহলে দেখো আমরা এখানে ওই পার্টের মানটা 0 হিসেবে লিখেছি এবং এর পরবর্তীতে এখান থেকে মাইনাস আলফা মাইনাস বেটা ইউআইটা ডান পাশে গিয়ে প্লাস আলফা প্লাস বেটা ইউআই হয়ে যায় এবং এখান থেকে লগকে আমরা এবার ডান সাইডে পাঠাবো। তাহলে এই অংশটাকে রাখলে লগ ডান সাইডে গিয়ে অ্যান্টি লগ ই হয়ে যায় বা এক্সপোনেনশিয়াল হয়ে যায়। এক্সপোনেনশিয়াল পাওয়ার হিসেবে থাকে আলফা প্লাস বেটা ইউআই। এরপর দেখো জিআই এই জিআই কেও পাবে আবার এনআই কেও পাবে, ঠিক আছে? তাহলে কি হবে জিআই বাই এনআই বিয়োগ এনআই বাই এনআই, মানে সেটার মান কি হতো 1 হতো না? বিয়োগ 1কে আমরা ডান সাইডে একেবারে প্লাস 1 হিসেবে লিখে দিয়েছি, প্লাস ই রেস টু আলফা প্লাস বেটা ইউআই। এখন আমরা যদি এনআই বাই এই জিআই বাই এনআইকে কি করি, লবকে হরে আর হরকে লবে নিয়ে আসি, তাহলে কি হয়ে যায়? উল্টে যায় না? জিআই নিচে আসে এনআই উপরে যায়। ঠিক একইভাবে এখানে নিচে কিছু ছিল না, মানে 1 ছিল, তো 1 উপরে চলে গেল আর এই অংশটা নিচে চলে আসলো। ওকে, এখন আমরা আড়াআড়ি গুণন করব। কিভাবে? এনআই এর সাথে এই অংশটা 1 এর সাথে জিআই গুণ করব, তো জিআই 1 এর সাথে গুণ হয়ে কিন্তু জিআই হয়ে যায়, আর এনআই এর সাথে এই অংশটা গুণ করে টোটাল যে অংশ হতো তা থেকে আমরা এনআই কে রেখে এটাকে আবার ডান পাশে পাঠালে ও কি হয়ে যাবে? ভাগ আকারে বসে যাবে, ঠিক আছে? বা এভাবে বলতে পারো যে তোমার এখানে জিআই কি হলো 1 এর জায়গায় চলে আসলো আর 1 জিআই এর জায়গায় চলে আসলো। তাহলে এনআই এর মান দাঁড়ালো এইটা। এখন এখান থেকে এই যে বেটা দেখছো, বেটা কি? বেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের মান, ঠিক আছে? বেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট যার মান হচ্ছে 1/kt, ঠিক আছে? বেটা এর মান 1/kt। তাহলে আমরা যদি বেটা এর জায়গায় 1/kt লিখি, উপরে থাকবে ইউআই আর নিচে হয়ে যাবে কেটি। তো এই সমীকরণটাই কিন্তু ফার্মি-ডিরাকের পরিসংখ্যান বা বন্টন সূত্রের সমীকরণ। আশা করি তোমাদের এই অংশটি বুঝতে কোনো সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে পার্সোনালি জানাবে। তো আমাদের 1 নম্বর কোশ্চেনের কাজটি আপাতত শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর কোশ্চেনে আলোচনা করব ম্যাক্সওয়েল বোল্টজম্যান পরিসংখ্যান সূত্র বা বন্টন সূত্র। সেটা কিন্তু হুবহু এই নিয়মেই হবে।